ইসকনের মূল উদ্দেশ্য, তারা তাদের পেপারে লিখেছে, তাদের উদ্দেশ্য হিসাবে লিখেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ধর্ম শিক্ষা দেওয়া, তাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার ব্যবস্থা করা, তাদের উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষকে সহযোগিতা করা, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ধর্ম প্রচার করা। কিন্তু এই একটাও তাদের মূল উদ্দেশ্য নয়। ইসকন একটি উগ্র হিন্দুবাদী জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। এটা কোনো মানুষের সংগঠন নয়, এটা কোনো হিন্দুদের সংগঠন নয়। আপনি দেখবেন হিন্দুদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তবে ইসকন যারা করেছে তারা হিন্দু। কথা কি বুঝাইতে পারছি? ইসকনের যারা সদস্য তারা হিন্দু, কিন্তু ইসকন আর হিন্দু এক জিনিস নয়। হিন্দুরাও ইসকনের বিরোধিতা করে। এই ইসকন এদের গঠন হয়েছে, এরা সংগঠিত হয়েছে 13 জুলাই 1966 সাল নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কে। তো এটা যদি কোনো হিন্দু ধর্মীয় কোনো একটা সংগঠন হয়, কোনো একটা ধর্ম প্রচারের কোনো একটা সংগঠন হয়, এটা হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এটা ইন্ডিয়াতে হইতে চাইলো কেন? আমেরিকাতে হইতে চাইলো কেন? আমেরিকায় কেন হলো? কারণ ইসকনের মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলিম নিধনে যা যা করা প্রয়োজন সব তারা করবে। মুসলমানদেরকে নিধন করার জন্য যা যা করা দরকার সব করবে এই ইসকন। এই জন্য ইসকনের প্রধান অফিস, হেড অফিস হচ্ছে নিউ ইয়র্কে। এটা ওখান থেকেই পরিচালিত হয়। এই ইসকনের সন্ত্রাসী কার্যক্রম, এই ইসকনের জঙ্গিবাদী কার্যক্রম, উগ্রবাদী কার্যক্রম বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র সহ্য করে নাই, তাদেরকে নিষিদ্ধ করেছে। তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ আমার অনেক উন্নত রাষ্ট্র আছে। তারা তো মুসলিম রাষ্ট্র না, তারা তাদের বিরোধিতা করার কারণ কি? ইসকন সিঙ্গাপুরে নিষিদ্ধ, ইসকন সৌদি আরবে, আরব দেশগুলোতে নিষিদ্ধ, ইসকন রাশিয়াতে নিষিদ্ধ, রাশিয়া কি কোনো মুসলিম রাষ্ট্র? ইসলাম ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, ইসকন মালয়েশিয়াতে নিষিদ্ধ, অথচ মালয়েশিয়াতে 3 ধর্মের মানুষ, প্রধানত 3 ধর্মের মানুষ একেবারে গলাগলি সহ অবস্থান করছে, কিন্তু ইসকন নিষিদ্ধ। চীনে ইসকন নিষিদ্ধ। চীন তো একটা বুদ্ধিস্ট প্রধান রাষ্ট্র, চীনে কেন নিষিদ্ধ? ওখানে তো ধর্মীয় প্রচার প্রচারণা নিষিদ্ধ না, ইসকন কেন নিষিদ্ধ? কারণ ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা সরাসরি একটা হিন্দুত্ববাদী উগ্র একটা সন্ত্রাসী সংগঠন। এরা শুধু বাংলাদেশের এই অল্প কয়েকটা কথা বলেছি, এই কয়েকটা ঘটনা ঘটায় নাই। এটা ইন্ডিয়াতে মুসলমানদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে তারা জবাই করেছে। বিষয়টা এমন নয় যে তারা গোপনে কাজ করে, প্রচার করে না, বরং তারা মিডিয়ার সামনে মুসলমানদেরকে জবাই করেছে, এরকম দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। মুসলিম মেয়েদেরকে মিডিয়ার সামনে তারা ধর্ষণ করেছে। গরুর জবাই দেওয়ার কারণে তাদেরকে জবাই করেছে। গরুর গোশত রান্না করার অপরাধে একজন গায়ককে তারা মুখ সেলাই করে দিয়েছে। পর্দা হিজাব করার কারণে, হিজাব পরে কলেজে আসার কারণে, আপনারা দেখেছেন 2019 সালের ঘটনা, হিজাব পরে কলেজে আসার কারণে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে একটা মেয়ের বোরকা টেনে ছেড়ে ফেলেছে। তারা আসে আমাদেরকে মানবতার গান শোনাতে। সম্মানিত হাজারিন, এই ইসকনের অপকর্মের ফিরিস্তি বিশাল, কিন্তু এগুলা নিয়ে কথা বলার মতো মরদ পৃথিবীর মডেলদের খুব কম আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা এই ক্ষমতার মসনদে যায় তারাই কাপুরুষের পরিচয় দেয়। গত কয়েকদিনের ফিরিস্তি যদি আপনি খুলেন, এই যে চিন্ময় প্রভু নামক একজনকে, এক কুলাঙ্গারকে অ্যারেস্ট করা হয়েছে, ওর অপকর্মের ফিরিস্তি যদি শুধু তুলে ধরেন, ওটা বিশাল একটা রিপোর্ট হয়ে যাবে, বড় একটা ম্যাগাজিন হয়ে যাবে। ওর বিরুদ্ধে হিন্দুদের অভিযোগের কোনো শেষ নাই।
কত বড় কুলাঙ্গার এই চিন্ময় দাস, চিন্ময় কৃষ্ণ দাস। এটা বন্ধ করে দেন, এটা প্রয়োজন নাই। এরা যেদিন থেকে বাংলাদেশ থেকে এক পুরান বধূ নতুন করে মামা শ্বশুর বাড়িতে পালিয়ে গেল, তারপর থেকে এই চিন্ময় প্রভু দাস, যে কিনা ইসকন থেকে নিষিদ্ধ একটা নাটক করা হয়েছে আগে থেকে, সে ইসকনের ব্যানারে কিন্তু অনেক কাজ করেছে। সে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কম করে নাই। একের পর এক নতুন নতুন ইস্যু নিয়ে সামনে আসছিল। সে সংখ্যালঘু কার্ড খেলার জন্য নানান রকম পায়তারা করেছে। সর্বশেষ আমাদের জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্বীকার করে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে বাংলাদেশের স্বাধীনতার এই বিশাল প্রতীক, আমাদের গর্বের জাতীয় পতাকার উপরে সে গেরুয়া পতাকা লাগিয়ে বাংলাদেশের পতাকাকে অপমান করেছে। এবং তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে গিয়েছে, তাদেরকে পুলিশের গায়ে, বাংলাদেশের সূর্য সন্তান সেনাবাহিনীর গায়ে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে দিনে দুপুরে মিডিয়ার সামনে। ৩৯ জনকে তারা আহত করেছে সেদিন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা সহ অনেক হিন্দুদের পক্ষতেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার কাছে ছেলেদেরকে পাঠানো হতো ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। সে ছেলেদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত। সেক্সুয়ালি অ্যাবিউজ বুঝেন? সহজ বাংলায় বললে সে বলৎকার করত। শুধু ছোট বাচ্চাদেরকে তা না, সে তার শিষ্যদেরকেও সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। এই একটা অভিযোগের কারণে তাকে ইসকন থেকে নাকি বহিষ্কার করা হয়েছে। তো বহিষ্কারের এই নাটক দিয়ে আমরা কি করব? যখন সে অ্যারেস্ট হয়েছে তখন কেন্দ্রীয় ইসকন থেকে তার মুক্তির ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, তার মুক্তির ব্যাপারে প্রেস করা হয়েছে। ভারতে তো একরকম বাংলাদেশময় মিডিয়া হয়ে গিয়েছে। ভারতের মিডিয়াগুলো, ভারতের মিডিয়াতে বাংলাদেশের এই জিনিসটাকে সমানে ফলাও করে প্রচার করতেছে। ইসকনের নেতাকে অ্যারেস্ট করছে। যখন সব সমানে বের হয়ে আসতে শুরু করেছে, কেঁচো পুড়তে যখন সবগুলো সমানে বের হচ্ছে, আজকে তারা বিবৃতি দিচ্ছে যে এই চিন্ময় প্রভু ইসকনের কেউ না। তো গত 2 দিন কি করলা তোমরা? গত 2 দিন পর্যন্ত তোমাদের ল্যাজ খসে পড়ে যাচ্ছিল, ওকে মুক্তি দাও, এই করো সেই করো। হিন্দুদের মাথাকে ধরে ফেলছে, হিন্দুদেরকে বাংলাদেশে অধিকার দিচ্ছে না। যখন কেঁচো ঘুরতে সবগুলো বেরিয়ে আসলো, এখন কেন তোমরা বলতেছো যে সে ইসকনের সদস্য না? সম্মানিত হাজারিন, এই কথাগুলো আমি কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। এরপরে আসেন, সে আর কি করেছে। তাকে অ্যারেস্ট করা নিয়ে তার যে অনুসারী পুল আছে, তার অনুসারীরা একজন অ্যাডভোকেটকে রাস্তায় ফেলে জনসম্মুখে, ওই যে ইন্ডিয়ায় যেভাবে মুসলমানদেরকে কোপায় একইভাবে এখানে একইভাবে ক্যামেরার সামনে ওই আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করে ফেলেছে। তাইলে ওইখানে তো একজন আইনজীবী ছিল না, একজনকে কেন মারা হলো? এটার উত্তর হচ্ছে, যাকে মারা হয়েছে তিনি যারা নব মুসলিম হয়, যারা মুসলমান হয়, তাদের জন্য কোর্টে যে সকল অ্যাফিডেভিট সহ যে সকল কার্যক্রম আছে এগুলো তিনি ফ্রিতে করে দেন। নব মুসলিম যারা হয় তাদেরকে তিনি সর্বোচ্চ সহযোগিতা করতেন এবং এই ব্যাপারে তার সর্বোচ্চ সুনাম আছে। এই কারণে সবার আগে তাকে টার্গেট করা হয় এবং তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের বিভিন্ন স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড ফাঁস হয়েছে। তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে যে চিন্ময় প্রভুকে যখন কোর্ট থেকে বের করা হবে সেখানে যেন বড় আকারের ভিড় করা হয় এবং পাশাপাশি যাতে অন্ততপক্ষে যতটুকু অস্ত্র বহন করা যায় ছোটখাটো অস্ত্র সাথে রাখা হয়। তাই সেটাই তারা করেছে। এখন এটা ওপেন সিক্রেট, সবাই জানে, আবার কেউ জানে না। যখন নিষিদ্ধের ব্যাপারে বলা হয় যে ইসকনকে নিষিদ্ধ করা হবে কিনা, এরকম একটা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হবে কিনা, তখন আমাদের উপদেষ্টারা ইনিয়ে বিনিয়ে কথা বলেন। এটা বলার সাহস পায় না যে ইসকন কোনো অপরাধ করেছে। সম্মানিত হাজরিন, এদের এত অপকর্মের ফিরিস্তিতে আরো একটা জিনিস আমাদের পরিলক্ষণ করা দরকার। সেটা হচ্ছে, এটা শুধুমাত্র রাষ্ট্রীয় কোনো ষড়যন্ত্র নয়, এটা ধর্মীয় ষড়যন্ত্রও বটে। আমি শুরুতেই বলেছি, এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম নিধন করা। এরা ধীরে ধীরে এরা মুসলিম সমাজে বিস্তার লাভ করছে।
এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের ক্ষতি করছে, মুসলমানদের ক্ষতি করছে। একদিকে তারা মানুষ হত্যা করতেছে, অন্যদিকে তারা ধর্মের দোহাই দিয়ে সংখ্যালঘু কাঠ খেলে দেশের পরিস্থিতি নষ্ট করছে। সম্মানিত হাজরিন, এদের এই অপকর্মের ফাঁকে আমাদের করণীয় কি? এইগুলো শোনার পরে এখন কি আপনাদের মনে হচ্ছে না যে এরা আমাদের অনেক বড় শত্রু? মনে হচ্ছে কিনা? আর কোনো সন্দেহ আছে যে এদের চাইতে বড় শত্রু মুসলমানদের এই পর্যায়ে বাংলাদেশে অন্তত আর কেউ নাই? আর কোনো সন্দেহ আছে? বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বর্তমানে ইসলাম। এরা ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেশের যেরকম সুনাম নষ্ট করবে, একইভাবে তারা মুসলমানদেরকে ধরে ধরে এইরকম আস্তে আস্তে তারা মাত্র জাতে উঠতেছে। সামনে আরো ভয়াবহ রূপ এদের দেখবেন। ভারতে যেরকম এরা দিনে দুপুরে মানুষ জবাই করে দেয়, কেউ কিছু বলার থাকে না। যদি ব্যবস্থা নেওয়া হয়, আগামীতে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে তারা এই সাম্রাজ্য বিস্তার করবে।